নমস্কার বন্ধুরা, আমার নাম ঋতু এবং এটি আমার দ্বিতীয় বিবাহ। আমার জীবনটা অনেকটা নদীর মতো, যার স্রোত কখন কোন দিক দিয়ে বইবে তা আগে থেকে বোঝা মুশকিল। আমার প্রথম স্বামীর আকস্মিক মৃত্যু হয়েছিল বিয়ের মাত্র কয়েকদিন পরেই, একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায়। তখন আমার বয়স ছিল মাত্র 24 বছর। জীবনটা ঠিকমতো শুরু হওয়ার আগেই যেন সব শেষ হয়ে গেল। এত অল্প বয়সে বৈধব্যের বোঝা আমার আর আমার পরিবারের ওপর নেমে এসেছিল। সেই কঠিন সময়ে আমার মা বাবা আমার ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। সমাজের নানা কথা আর আমার একাকী জীবনের কথা ভেবে তারা একজন 47 বছর বয়সী ব্যক্তির সঙ্গে আমার দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করেন। পাত্র খুঁজে পাওয়া কঠিন ছিল, তাই এই অসমবয়সী বিয়েতে রাজি হওয়া ছাড়া উপায় ছিল না। আমার দ্বিতীয় স্বামী মানুষ হিসেবে খারাপ ছিলেন না, কিন্তু তিনি আমার চেয়ে বয়সে অনেক বড় ছিলেন এবং নিজের ব্যবসা ও কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন যে আমার জন্য তার কাছে কোনো সময় ছিল না। দিনের শেষে যখন তিনি বাড়ি ফিরতেন তখন এতটাই ক্লান্ত থাকতেন যে কোনো কথা বলার আগেই ঘুমিয়ে পড়তেন। আর বিশাল বাড়িতে আমি একা থাকতাম। তার উপস্থিতি সত্ত্বেও আমি সেই মানসিক শান্তি বা সঙ্গ পাচ্ছিলাম না, যা একজন স্ত্রী হিসেবে আমার প্রাপ্ত ছিল। রাতের পর রাত আমি তার একটু মনোযোগ, একটু ভালোবাসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কিন্তু আমার সেই অপেক্ষা কখনো শেষ হতো না। তার কাছ থেকে আমি সেই মানসিক শান্তি বা সঙ্গ ও সমর্থন পাইনি যা আমার একাকিত্বকে দূর করতে পারত। আমাদের সংসারে কোনো কিছুর অভাব ছিল না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা ছিল, কিন্তু যে জিনিসটার অভাব ছিল তা হলো স্বামীর ভালোবাসা ও সঙ্গ। এই অনুভূতিটা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। প্রত্যেক মহিলার মতোই আমিও চাইতাম আমার স্বামী আমার যত্ন নিক, আমার সঙ্গে গল্প করুক, আমার দিনের কথা শুনুক, কিন্তু তার জগতে আমার কোনো স্থান ছিল না। বাড়ির সমস্ত কাজ করার জন্য একজন বিশ্বস্ত চাকর বীরেন কাকা থাকায় আমাকে কিছুই করতে হতো না, তাই আমার দিন কাটতো অফুরন্ত অবসরে। আর এই একাকিত্ব ও শূন্যতা আমাকে ধীরে ধীরে গ্রাস করছিল। একদিন আমাদের সে পুরনো চাকর বীরেন কাকা অসুস্থ হয়ে পড়লেন, তাই তিনি তার যুবক ছেলেকে আমাদের বাড়িতে কয়েকজনের জন্য পাঠিয়ে দিলেন কাজে। পরের দিন সকালে তার ছেলে যখন কাজে এলো, আমি তাকে প্রথমবার দেখেই অবাক হয়ে গেলাম। তাকে দেখে এক মুহূর্তের জন্য আমার বিশ্বাসই হচ্ছিল না যে সে বীরেন কাকার ছেলে হতে পারে। তার সুঠাম স্বাস্থ্য, ফর্সা গায়ের রং এবং গভীর নীল চোখ সব মিলিয়ে তাকে কোনো সিনেমার নায়কের চেয়ে কম কিছু মনে হচ্ছিল না। তার চেহারায় এমন এক আভিজাত্য ছিল যা সাধারণের মধ্যে দেখা যায় না। আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, এই ছেলে কি সত্যিই একজন চাকরের সন্তান? আমার ঘোর কাটল তার গলার স্বরে। সে আমার দিকে তাকিয়ে অত্যন্ত নম্রভাবে বলল, মালকিন, আমার নাম নকুল, আমি বীরেনবাবুর ছেলে। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই তিনি আমাকে কয়েকদিনের জন্য আপনার বাড়ি কাজ দেখাশোনা করতে পাঠিয়েছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার বাবার মতোই সততা ও নিষ্ঠার সাথে নিজের সব দায়িত্ব পালন করব। আপনাকে অভিযোগ করার কোনো সুযোগ আমি দেব না। আমি তাকে ভেতরে আসতে বললাম এবং নিচে ধীর পায়ে গিয়ে সোফায় বসলাম। সে ভেতরে এলে আমি তার সম্পর্কে আরও জানার আগ্রহ থেকে জিজ্ঞেস করলাম, তোমার নাম তো নকুল, তুমি পড়াশোনা কি করেছো? আগে কোথাও কাজ করার অভিজ্ঞতা আছে? বাড়ির সব ধরনের কাজ তুমি ঠিকমতো সামলাতে পারবে তো? সে আমার সব প্রশ্নের উত্তর খুব শান্তভাবে আর আত্মবিশ্বাসের সাথে দিল। বলল, মালকিন, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমি বাড়ির সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারি। বাবার কাছে আমি সব শিখেছি। আপনাকে আমার কাজে হতাশ হতে দেব না। তার কথা বলার ধরন আর আত্মবিশ্বাস দেখে কে আমার ভালো লাগলো। আমি তার দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, ঠিক আছে, তুমি বাড়ির কাজ তো করবেই, কিন্তু তুমি কি জানো, বাড়ির কাজের চেয়েও বেশি জরুরি হলো বাড়ির মালিকের সম্মান করা।
এবং তার মনের কথা বোঝা। তুমি কি তোমার মালিকের একাকিত্ব দূর করতে পারবে? তার মনের যত্ন নিতে পারবে? আমার কথার মধ্যে যে একটা গভীর অর্থ লুকিয়েছিল সেটা হয়তো সে বুঝতে পারেনি। নকুল সরলভাবে উত্তর দিল, মালকিন, আমি আমার কাজ খুব নিষ্ঠার সাথে করব এবং আপনাকে আমার কাজের মাধ্যমে খুশি রাখার সব রকম চেষ্টা করব। এরপর আমি নকুলকে তার সমস্ত কাজ বুঝিয়ে দিলাম এবং সে মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করলো। কিন্তু সেদিন থেকে আমার রুটিনে একটা পরিবর্তন এলো। আমার দৃষ্টি সারাক্ষণ তার ওপরেই আটকে থাকতো। আমি প্রায়ই সোফায় বসে বই পড়ার ভান করে তাকে আর চোখে দেখতাম। আমি বুঝতে পারছিলাম না আমার নিজের মধ্যে কি পরিবর্তন আসছে। নকুল কিছুক্ষণের জন্য চোখের আড়াল হলেই আমার কেমন যেন অস্থির লাগতো। তার উপস্থিতি এই শূন্য বাড়িতে একটা নতুন স্পন্দন নিয়ে এসেছিল। আমি তাকে ভীষণভাবে পছন্দ করতে শুরু করেছিলাম এবং অবচেতন মনে তার কাছাকাছি যেতে চাইছিলাম। আমার একাকী জীবনে নকুলকে পাশে পাওয়ার একটা তীব্র ইচ্ছা আমার মনে জেগে উঠেছিল। আমি চাইছিলাম সে আমার এই শূন্যতা, এই একাকিত্ব পূরণ করুক। যেদিন থেকে আমি তাকে দেখেছিলাম, আমার দিনের শান্তি এবং রাতের ঘুম দুটোই যেন হারিয়ে গিয়েছিল। এর কিছুদিন পর আমার স্বামীর ব্যবসার কাজে 1 সপ্তাহের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হলো। যাওয়ার আগে তিনি বেশ চিন্তিত মুখে আমার ঘরে এলেন। আমি তার চিন্তার কারণ জানতে চাইলে তিনি বললেন, আগে যখনই আমি কাজের জন্য বাইরে যেতাম, বীরেন কাকা তোমার খেয়াল রাখার জন্য বাড়িতে থাকতেন, তাই আমার কোনো চিন্তা হতো না। কিন্তু এখন তিনি অসুস্থ, তাই একটু ভাবনা হচ্ছে। বীরেন কাকার নাম শুনে আমি স্বামীকে আশ্বস্ত করার জন্য বললাম, কোনো সমস্যা নেই, বীরেন কাকা নেই তো কী হয়েছে, নকুল তো আছে, সে খুব ভালো আর দায়িত্বশীল ছেলে। আপনি নিশ্চিন্তে আপনার কাজে যান, আমার জন্য একদম ভাববেন না। নকুল আমাদের পুরনো চাকরের ছেলে, সে আমার খুব ভালো খেয়াল রাখবে। আর আমি তো এখন বড় হয়েছি, নিজের যত্ন নিজেই নিতে পারি। আমার কথা শুনে আমার স্বামী কিছুটা আশ্বস্ত হলে তিনি যাওয়ার আগে নকুলকে ডেকে আমার সব প্রয়োজনের দিকে নজর রাখতে বললেন এবং আমাকে একা রেখে কোথাও যেতে বারণ করে তার কাজের জন্য অন্য শহরে চলে গেলেন। স্বামীর চলে যাওয়ার পর আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। ঘরে বসে মোবাইলে ভিডিও দেখছিলাম, কিন্তু আজ কিছুতেই মন বসছিল না। আমার ভেতরের একাকিত্ব আর অস্থিরতা আমাকে ঘিরে ধরেছিল। আমি বারবার নকুলের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলাম। সে নিজের কাজে এতটাই মগ্ন থাকতো যে আমার দিকে ফিরেও তাকাতো না। তাকে কিভাবে আমার মনের কথা বলবো বা তার মনোযোগ আকর্ষণ করব, তা আমি বুঝতে পারছিলাম না। তাই আমি তার দৃষ্টি আকর্ষণের জন্য একটু ভিন্ন পথ বেছে নিলাম। আমি বাড়িতে সুন্দর এবং আকর্ষণীয় পোশাক পরা শুরু করলাম, এই ভেবে যে হয়তো এতে সে আমাকে লক্ষ্য করবে। কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন এলো না। সে আগের মতোই নির্লিপ্তভাবে নিজের কাজ করে যেত, যা আমার অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। অবশেষে একদিন আমি আর থাকতে না পেরে নকুলকে নিজের ঘরে ডাকলাম এবং আমার মনের সব জমানো কথা, আমার একাকিত্ব, আমার কষ্ট সব কিছু তাকে বলার সিদ্ধান্ত নিলাম। যখন আমি তাকে আমার অনুভূতির কথা জানালাম, সে চুপচাপ মাথা নিচু করে আমার সব কথা শুনল। তারপর কোনো উত্তর না দিয়েই ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। আমি হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইলাম। আমি বুঝতে পারছিলাম না নকুলকে কিভাবে বোঝাবো। আমি তার উপর জোর করতে চাইনি। আমি চেয়েছিলাম সে মন থেকে আমার কষ্টটা বুঝুক এবং আমার প্রতি সহানুভূতিশীল হোক, কিন্তু তেমনটা হচ্ছিল না। এই সব ভাবতে ভাবতে যখন আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম, হঠাৎ আমার মাথায় একটি নাটকীয় বুদ্ধি এলো। আমি নতুন শাড়ি পরলাম। তারপর আমি সাবধানে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে যাওয়ার ভান করলাম এবং ব্যথায় এমনভাবে চিৎকার করে উঠলাম যেন সত্যিই খুব লেগেছে। আমার চিৎকার শুনে নকুল ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে এলো এবং আমাকে মাটিতে পড়ে থাকতে দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। সে দৌড়ে আমার কাছে এসে বলল, আরে মালকিন, আপনার কি হয়েছে? আপনি এভাবে কিভাবে পড়লেন? আমি চোখে জল এনে কান্নার অভিনয় করে বললাম, আমি নতুন কাপড় পরেছি, ভাবলাম একটু বাইরে ঘুরতে যাব, কিন্তু নিচে আসতেই হঠাৎ পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গেছি। কোমরে আর পায়ে খুব ব্যথা করছে, আমি একটুও উঠতে পারছি না।
আমার অবস্থা দেখে সে বলল, মালকিন আপনি ঘাবড়াবেন না, আস্তে আস্তে ওঠার চেষ্টা করুন, আমার কাঁধে ভর দিন, আমি আপনাকে ধরে আপনার ঘরে পৌঁছে দিচ্ছি। আমি আরও কাতরানোর ভান করে বললাম, আমার হাঁটার মতো শক্তি একদমই নেই, খুব কষ্ট হচ্ছে। আমার অবস্থা দেখে তার আর কোনো উপায় ছিল না, সে আমাকে কোলে তুলে আমার ঘরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। নকুল আমাকে সাবধানে কোলে তুলে নিল। বহু বছর পর নকুলের স্পর্শ পেয়ে আমার ভেতরটা কেঁপে উঠল। সে যখন আমাকে নিয়ে এক এক করে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, আমি তার কাঁধে মাথা রেখেছিলাম। আমার মনে হচ্ছিল আমার পরিকল্পনা সফল হতে চলেছে। তার সান্নিধ্য পেয়ে আমার ভেতরে সমস্ত অস্থিরতা যেন শান্ত হয়ে যাচ্ছিল। আমার মনে এক মুহূর্তের জন্য এমনও মনে হচ্ছিল যে সেও হয়তো আমার কষ্টটা এবার বুঝতে পারছে এবং আমার প্রতি দুর্বল হয়ে পড়ছে। নকুল আমাকে দ্রুত আমার ঘরে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল, কিন্তু আমার ভয় হচ্ছিল যে হয়তো এখনই আমাকে এই অবস্থায় একা রেখে চলে যাবে। সেই ভয়ে আমি তার শার্টের কোণা ধরে ফেললাম এবং তাকে নিজের কাছে টেনে অসহায়ভাবে বললাম, নকুল দয়া করে আমাকে ছেড়ে যেও না, আমি এই বাড়িতে বড় একা, তুমি আমার কষ্টটা কি দেখতে পাও না? কিন্তু এবারও সে আমার কোনো মানসিক দুর্বলতার সুযোগ নিল না। সে খুব শান্তভাবে আমার হাত ছাড়িয়ে দিয়ে বলল, মালকিন আপনি একদম চিন্তা করবেন না, আপনি বিশ্রাম করুন, আমি এখনই একজন ভালো ডাক্তারকে ফোন করে ডেকে আনছি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় 1.5 ঘন্টা পর নকুল যখন বাড়ি ফিরল, তখন তার সঙ্গে একজন মহিলা ডাক্তারও ছিলেন। ডাক্তার আমাকে ভালো করে পরীক্ষা করলেন এবং বললেন, ভয়ের কিছু নেই, আপনার শুধু সামান্য আঘাত লেগেছে, কোনো হাড় ভাঙেনি। আমি আপনাকে 4 দিনের জন্য ব্যথার ঔষধ লিখে দিচ্ছি, আপনি ঠিকমতো বিশ্রাম নিলেই কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ডাক্তার প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর আমি নকুলকে জিজ্ঞেস করলাম, এই ডাক্তার কে? তুমি তাকে কোথা থেকে নিয়ে এলে? নকুল আমার দিকে তাকিয়ে শান্তভাবে যে উত্তরটা দিল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে বলল, মালকিন উনি আমার স্ত্রী। আমি ভাবলাম এই বাড়িতে আপনার দেখাশোনা করার জন্য একজন পুরুষ থাকাটা শোভনীয় নয়, তাই আমি আমার স্ত্রীকেই ডেকে নিয়ে এসেছি। এখন থেকে ও আপনার খুব ভালো করে যত্ন নেবে, আপনার কোনো রকম অসুবিধা হবে না, আপনি শুধু বিশ্রাম করুন। এরপর সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, শোনো মালকিনের ভালো করে খেয়াল রেখো, ওনার হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, ওনাকে বাথরুমে যেতে সাহায্য করো এবং তার সব প্রয়োজনের দিকে নজর রেখো। আমি অবাক হয়ে হতভম্ব হয়ে নকুলের দিকে তাকিয়ে রইলাম। এরপর নকুল আমার দিকে ফিরে খুব ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল, মালকিন আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা নিজেদের সীমা এবং নীতির মর্যাদা দিতে জানি। আমি একজন বিবাহিত পুরুষ এবং আমার স্ত্রীর প্রতি আমি সারা জীবন বিশ্বস্ত থাকতে চাই। আপনি ধনী হতে পারেন, কিন্তু সম্পর্কের প্রতি সম্মান এবং সততা থাকাটা তার চেয়েও অনেক বেশি জরুরি। এই কথাগুলো বলে নকুল ঘর থেকে বেরিয়ে গেল। এরপর থেকে নকুলের স্ত্রী আমার যত্ন নিতে শুরু করলো, আর নকুল আগের মতোই বাড়ির সমস্ত কাজ করতে লাগলো। তাদের দুজনের সততা আর আত্মসম্মান বোধ আমার চোখের সামনে একটা বড় আয়না তুলে ধরেছিল। তাদের দুজনের মাধ্যমে আমি একটা শিক্ষা লাভ করেছিলাম যে জীবনের পথে একাকিত্ব বা মানসিক শূন্যতা আসতেই পারে, কিন্তু ভুল পথে হেঁটে বা অনৈতিকভাবে সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করলে পরিণামে আত্মগ্লানি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। নিজের মর্যাদা, নীতি এবং অন্যের বিশ্বাসকে সম্মান করাই হলো প্রকৃত মনুষ্যত্ব। সত্যিকারের সম্মান ও সুখ আত্মসম্মান এবং সঠিক পথেই অর্জিত হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর এবং শিক্ষামূলক ভিডিও পেতে একটা লাইক দিয়ে আমাদের গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।